তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ অধ্যায়ে আমরা দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করছি। এবার আমরা অষ্টম অধ্যায়ের আগে বলছি অষ্টম অধ্যায়ের তিনটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমার প্রত্যেকটা উপপাদ্য তোমাদের মেইন বইয়ের সাথে মিল আছে মিলাই দেখবা এবং সৃজনশীলের মাধ্যমে প্রত্যেকটা উপপাদ্য তুমি বাসায় বসে বসে পড়ে পড়ে শেষ করবা। তো আমরা এই সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি অষ্টম অধ্যায়ের 1 নম্বর অষ্টম অধ্যায়ের 8.1 অধ্যায়টা পুরোটাই হলো তোমাদের বইয়ের অষ্টম শ্রেণীর যে বইটা পড়ছো ওই বইটা পুরোই হচ্ছে 8.1। তো যারা অষ্টম শ্রেণীতে ভালোভাবে পড়বা, ভালোভাবে উপপাদ্যগুলো আয়ত্ত করবা, তারা অষ্টম অধ্যায়ের 8.1 উপপাদ্যগুলো শিখতে পারবা। তো এই যে একটা আমি চিত্র আঁকলাম, এই চিত্র হলো বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে আমাদের প্রথমে জানতে হবে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কাকে বলে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হলো একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এমন একটা চতুর্ভুজ যার শীর্ষবিন্দু যেমন এই একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু, ডি একটা বৃত্তের উপর অবস্থিত। যার 4টা শীর্ষবিন্দু কার উপর অবস্থিত? এই যে বৃত্তটার উপরে যার শীর্ষবিন্দু এ বি সি ডি বৃত্তের উপর অবস্থিত, এটাকে বলা হয় বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ। তো বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ হলো এমন একটা চতুর্ভুজ যার শীর্ষবিন্দু যার 4টা শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত। তাহলে আমরা জানি, তোমরা জানো। তো ক নম্বর ও এ সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, এই ক নম্বর। অথবা ক নম্বর পরীক্ষা আসতে পারে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কাকে বলে। অথবা আসতে পারে তোমার যে কোনো একটা পরীক্ষা দিতে পারে। অথবা কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ কাকে বলে, চিত্রসহ। এভাবে ক নম্বর আসতে পারে, এটা দিতে পারে পরীক্ষায়। আরো আসতে পারে প্রবৃদ্ধ কোণ কাকে বলে। আবার আসতে পারে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করো। আবার আসতে পারে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বর্গ অঙ্কন করো। এভাবে পরীক্ষা আসতে পারে। যে ক নম্বর যে কোনো পরীক্ষা যে কোনো একটা তোমার উদ্দীপকতে যে কোনো একটা উঠে দিতে পারে, বলা যাবে না। তা আমরা খ নম্বর পরীক্ষা আসতে পারে প্রমাণ করো যে বি ও ডি কোণ সমান 2BAD কোণ, একটা। অথবা এভাবে আসতে পারে পরীক্ষায় যে ABC কোণ প্লাস ADC কোণ সমান 2 সমকোণ, এটা আসতে পারে পরীক্ষা। আবার গ নম্বরে পরীক্ষা আসতে পারে AC ও BD কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান 2AEB কোণ। এই সৃজনশীলটা তোমরা জানো। এই উপপাদ্য রয়েছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমাদের উপপাদ্য অষ্টম অধ্যায়ে তোমরা বইয়ের সাথে মিলে দেখবা। অষ্টম অধ্যায়ের উপপাদ্য 20 নম্বরটা। আর এটা আমি প্রথম ক্লাসে আলোচনা করছি, যে ক্লাসটা আলোচনা করছি তোমরা ABC কোণ ADC কোণ বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এই কোণের বিপরীত এই কোণ। তোমরা এটা পড়বা, নিজের আলোচনা ভাষা পড়বা। অষ্টম অধ্যায়ের এটা হচ্ছে উপপাদ্য 23 নম্বর। তো যেহেতু আমরা এটা আলোচনা করছি, আমরা এটা আলোচনা করব না।
আমরা এই প্রমাণটা আলোচনা করব, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর আমরা এই গ নম্বর এই জিনিসটা আলোচনা করব। এই গ নম্বর এটা হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায়ের তোমরা লিখে নিবা, অষ্টম অধ্যায়ের 8.2 এর অনুসরণী 1 নম্বর, অনুসরণী 1 নম্বরটা তোমরা বইয়ের সাথে মিলে বাসা বসে প্রমাণ করবা। আমি একটা উপপাদ্য থেকে আরো কি কি পরীক্ষা আসতে পারে থেকে তারপর আমরা দেখাই দেবো এটা। তো এখানে আমরা প্রথমে ক নম্বর আলোচনা করতেছি, ওয়ে সমান 6 হলে, তুমি দেখতেছ ওয়ে সমান 6 হলে, তার মানে ওয়ে রয়েছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর পুরো যদি যাইতে অতিক্রম করতো তাহলে হয়তো ব্যাস। আমরা জানি কেন্দ্র দিয়ে যাইলে, কেন্দ্রকে দিয়ে যেই রেখাটা যাবে ওটা হচ্ছে ব্যাস। তাহলে ওয়ে হচ্ছে তোমার ব্যাসার্ধ। তাহলে ওয়ে সমান 6 হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, অথবা পরীক্ষা আসতে পারে বৃত্তের পরিধি নির্ণয় করো, যে কোনোটা পরীক্ষা আসতে পারে। তাহলে সৃজনশীলটা সবাই উঠেছ। এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের উপপাদ্য 20 নম্বর, আর অথবা অষ্টম অধ্যায়ের উপপাদ্য 23 নম্বর। এটা হচ্ছে 23 নম্বর উপপাদ্য। কারণ তোমার এটা যদি আলোচনা করতে পারি, আমি প্রথম ক্লাসে আলোচনা করছি, তাহলে আমার এটা আলোচনা করব। প্রথম ক্লাস তোমরা এটা দেখবা, হুবহু কিভাবে প্রমাণ আসছে পরীক্ষা, কিভাবে আমি প্রমাণ করছি তোমরা দেখবা। আর এসি ও বিডি কোণটা পরস্পর এই বিন্দু ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান 2ab। এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের 8.2 অনুসরণী 1 নম্বর, অনুসরণী 1 নম্বরটা। এটা তোমরা নিজেরা এটা দেখবা। আমরা প্রথমে ক নম্বরটা প্রমাণ, ক নম্বর সৃজনশীল ক নম্বরটা করি। অষ্টম অধ্যায়ের প্রত্যেকটা উপপাদ্য, তোমরা যতটা উপপাদ্য আমি ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করছি, যেগুলো সবগুলো তো প্রমাণ করতে পারি নাই, সবগুলো প্রমাণ করি নাই, কারণ তোমার সময়ের স্বল্পতা, বইয়ের সাথে মিলিয়ে তোমরা প্রমাণ করবা। আর অষ্টম অধ্যায়ে যেগুলো আলোচনা করছে এটা দেখো, যেমন ক নম্বরে তোমার আছে, তাহলে আমরা জানি বৃত্তে, এখানে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে, যেটা রেশিও মানে অনুপাত, আর যেটা সমান ও এ সমান 6 সেন্টিমিটার। রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওয়ে, রেডিয়াস, আর ওয়ে সমান কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। তাহলে চাইছে আমাদের কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা জানি, তোমরা জানো বৃত্তের ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। তাহলে ফাইয়ের মান বসাও, ফাইয়ের মান আমরা জানি 3.1416, যে ফাই আবিষ্কার করছে আর্যভট্ট, আর আর এর মান হয়েছে 6 হোল স্কয়ার। তাহলে 3.1416 লিখবা, লিখে 6 কত 36। তাহলে তোমরা ক্যালকুলেশনে করলে আসবে 3.1416 গুণ 36, তাহলে আসছে 113.0976 বর্গ সেন্টিমিটার। এ হলো ক নম্বর। পরীক্ষা আসতে পারে বৃত্তের ক্ষেত্রফলের জায়গায় পরীক্ষা আসতে পারে বৃত্তের পরিধি নির্ণয় করো। বৃত্ত পরিধি বলতে, অথবা বৃত্ত পরিসীমা, সম্পূর্ণ দৈর্ঘ্যকে বৃত্ত পরিধি বলা হয়, সম্পূর্ণ দৈর্ঘ্যকে বৃত্ত পরিধি বলা হয়। তাহলে আমরা ক নম্বর আলোচনা করলাম, তোমরা সহজে এটা বুঝতে পারছো। এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের আর ফ্লোটা হয়তো ব্যাস, তার অর্ধেক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে? আর রেডিক্যালস, আর 6 সেন্টিমিটার, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। মান বসে দিলাম, আমরা অঙ্ক শেষ। খ নম্বর তোমরা উঠেছো সবাই। খ নম্বরটা প্রমাণ হয়েছে তোমাদের বইয়ের উপপাদ্য বইয়ের 8.2 এর 20 নম্বর উপপাদ্যটা আমরা প্রমাণ করব। খ নম্বর, প্রমাণ করো যে এটা সি, প্রমাণ করো যে বিওডি সমান বিএডি, 2BAD
সমান 2BAD। তোমরা দেখতেছো এখানে অথবা আবার প্রমাণটা এভাবে আসতে পারে, অথবা প্রমাণটা আবার এভাবে আসতে পারে, BAD আগে দিতে পারে, বৃত্তস্থ কোণ আগে দিতে পারে, হাফ কেন্দ্রস্থ কোণ। এভাবে এই প্রমাণটা আসতে পারে পরীক্ষা, মানে এটার পরিবর্তে এভাবে এটা না আসলো এভাবে আসতে পারে পরীক্ষা আবার। ঠিক আছে, তোমার দেখতে হবে। এখন তোমরা জানো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই বৃত্তের কেন্দ্রস্থ কোণ কাকে বলে? আমি যে প্রশ্নের ক নম্বর লিখছি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ পাশে দিয়ে তোমরা সাইড নোট করে নাও। হ্যাঁ, একটি বৃত্তের শীর্ষবিন্দু, একটি বৃত্তে একটি কোণের শীর্ষবিন্দু, একটি কোণের শীর্ষবিন্দু বলে একটা ভালো হবে, একটি কোণের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে, বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে, বৃত্তের কেন্দ্রে এখানে জায়গা পাইতেছে না, অবস্থিত হলে তাকে কেন্দ্রস্থ কোণ বলে, তাকে কেন্দ্রস্থ কোণ বলে। আর বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হলো যেমন চিত্র যদি আমরা দিতে চাই, কেন্দ্রস্থ কোণের চিত্র যদি আমরা দিতে চাই তাহলে কেন্দ্রস্থ বৃত্তের কেন্দ্রে, তাহলে এখানে BOD। দেখো একটি কোণের শীর্ষবিন্দু, এই কোণের শীর্ষবিন্দু হয়েছে O, শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয়, তাহলে কেন্দ্রে অবস্থিত হয়েছে, তাহলে তাকে কি বলা হয়? কেন্দ্রস্থ কোণ বলা হয়। তাহলে আমরা বলতে পারি, সহজে বলতে পারি কেন্দ্রস্থ কোণ হচ্ছে BOD, কেন্দ্রে অবস্থিত হয়েছে যে কোণটা। তাহলে আমরা বলতে পারি চিত্রে BOD একটি কেন্দ্রস্থ কোণ, চিত্রে BOD কোণ একটি কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তোমরা সহজে বুঝতে পারছো কেন্দ্রস্থ কোণ। পরীক্ষা আসতে পারে যে ক নম্বর পরীক্ষা আসতে পারে চিত্র সহ কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের সংজ্ঞা দাও। তাহলে কেন্দ্রস্থ কোণ এটা, তাহলে আমরা সহজে বুঝতে পারছি কেন্দ্রস্থ কোণ বৃত্তের কেন্দ্রে অবস্থিত, BOD একটা কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এবার বৃত্তস্থ কোণ নিয়ে আলোচনা করব। এখানে বৃত্তস্থ কোণ হলো, তোমরা সাইড নোট করে নাও, বৃত্তস্থ কোণ বৃত্তের দুইটি ঝা, বৃত্তের দুইটি ঝা কোনো বৃত্তের উপর অবস্থিত হলে, কোনো বৃত্তের উপর অবস্থিত হলে যে বিন্দু ছেদ করে, কোনো বৃত্তের উপর অবস্থিত হয়ে যে বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ যেমন আমি যেটা বৃত্তস্থ কোণ আঁকি, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, AB একটা ঝা এ ধরলাম, এখানে ঝাড়ার নাম ধরি আমি BA, AB একটা ঝা আর AD একটা ঝা, পরস্পর তারা কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে ছেদ করছে। বৃত্তের দুইটি ঝা, AB একটা ঝা, AD একটা ঝা, দুইটি ঝা, এটা কোনো কেন্দ্র দিয়ে যায় না, কেন্দ্র দিয়ে তো ব্যাস, কেন্দ্র ছাড়া যেটা অতিক্রম করছে সেটা হচ্ছে ঝা, যেমন AB একটা ঝা, AD একটা ঝা। বৃত্তের উপর অবস্থিত হলে, বৃত্তের উপর অবস্থিত হয়ে, বৃত্তের উপর অবস্থিত হচ্ছে A, যে বিন্দু ছেদ করে, কোন বিন্দু ছেদ করছে? এই বিন্দু ছেদ করছে, তাহলে বৃত্তস্থ কোণ কি? তাহলে আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ এখানে চিত্রে BAD একটি বৃত্তস্থ কোণ। তোমরা সহজে এটা বুঝতে পারছো, তোমরা পড়ছো, এই কারণে আমি এটা শুধু একটু বুঝে দিলাম বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণটা কি, আমরা এটা সহজে বুঝে দিলাম। তোমরা অবশ্যই এটা উঠে নিবা, বুঝে নিবা। আর এখানে আমরা প্রমাণটা করবো, যেহেতু সময় দিয়ে তাকাইয়ে আমরা ক্লাস করতেছি, আমরা একটা চিত্র আঁকি, এই অনুপাতে আমরা একটা চিত্র আঁকবো, এই অনুপাতে একটা চিত্র আঁকবো। তো আমি হাত দিয়ে আঁকছি, তো হয়তো চিত্রটা একটু হইতে পারে। যেমন চিত্রটা আমরা আঁকি নিই, প্রথমে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ তোমরা অবশ্যই জানেন, কিছুক্ষণ আগে আমি লিখে দিয়েছি BOD একটা কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, তাহলে এটার সাথে এটা যোগ করে দাও, আর এটার সাথে এটা যোগ করে দাও, এটা এখানে দেই, এটার সাথে এটা যোগ করে দাও। তাহলে এখানে C দাও, এটা এভাবে যোগ করে এটা C দাও, আর এটা দিলাম O, আর এটা হচ্ছে A। এটা একটু সুন্দর করে আঁকে, এটা যেহেতু
তোমরা দেখতেছো এটা বি, আর এখানে ও দিলাম, আর এটা হচ্ছে সি, হ্যাঁ, পি ও ডি আর এ। তাহলে এটা যোগ করে দিই, এটা যোগ করে দিই। এবার আমরা এই উপদ্রব প্রমাণ করব। এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। প্রমাণ বিশেষ নির্বাচন, খ নম্বর, বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি বৃত্ত। এই বৃত্তটার নাম কি? এ বি ডি। বৃত্তটার নাম কি? এ বি ডি বৃত্তে, এ বি ডি বৃত্তে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ আমরা লিখতে পারি বিওডি, এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ বিএডি। তো প্রমাণ করতে হবে যে, আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে বিওডি সমান 2BAD। তোমরা সহজে বুঝতে পারছো যে ও কেন্দ্র বিশিষ্ট এ বিডি বৃত্তে কেন্দ্রস্থ কোণ বিওডি কিছু আগে আলোচনা করলাম, আর বৃত্তস্থ কোণ বাইরে যে দুটা যা পরস্পর এ বিন্দু ছেদ করছে, যে বিন্দু ছেদ করছে সেটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের নাম হচ্ছে বিএডি। অঙ্কন, অঙ্কন এটা অবশ্যই তোমাদের জানো, তোমাদের বইয়ের উপপাদ্য কত নম্বর? অষ্টম অধ্যায়ের উপপাদ্য, উপপাদ্য কত নম্বর? 20 নম্বর উপপাদ্যটা তোমরা বইয়ের সাথে মিলাই দেখবা। এটা হচ্ছে 20 নম্বর উপপাদ্য, খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা থাকে, প্রায় সময় পরীক্ষা থাকে এটা। তো যেহেতু এডি কেন্দ্রগামী নয়, এটা কি কেন দিয়ে গেছে? কেন দিয়ে জানে? কেন দিয়ে গেছে? এসি। যেহেতু যেহেতু এডি রেখাংশ কেন্দ্রগামী নয়, কেন্দ্রগামী নয়, তাই এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে এসি কেন্দ্রগামী রেখাংশ আঁকি, এসি কেন্দ্রগামী রেখাংশ অঙ্কন করি, রেখাংশ অঙ্কন করি। একবারে সহজ উপপাদ্য। যেহেতু এডি কেন্দ্রগামী নয়, এটা কি কেন্দ্র দিয়ে গেছে? গেছে কি? এসি। তাহলে কোন দিয়া? এ দিয়ে আমরা এসি কেন্দ্রগামী রেখাংশ অঙ্কন করছি। এই যে এ দিয়ে, তাহলে এ বিন্দু দিয়ে আমরা এসি কেন্দ্রগামী রেখাংশ অঙ্কন করছি। যেহেতু তোমার অঙ্কনটা এখানে কাজে লাগতেছে, যে কেন্দ্রগামী যে রেখা গেছে, এই কারণে আমাদের উপপাদ্য বিশেষ নির্বাচন, অঙ্কন, এবার আমরা প্রমাণ উপপাদ্য করবো। এরপরে উপপাদ্যটা প্রমাণ করব। উপপাদ্য প্রমাণ, প্রমাণ এতটুকু তোমরা সবাই উঠেছো? একবারে সহজ। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ডি একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি একটা বৃত্ত। যদি এখানে সি থাকতো তাহলে সি দিতা, এখানে ফি থাকলে ফি দিতা, এখানে কিউ থাকলে কি দিতা, এখানে আর থাকলে আর দিতা, তাহলে পি কিউ আর। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর যদি থাকতো, তাহলে আমরা আমাদের আছে ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি বৃত্তে কেন্দ্রস্থ কোণ বিওডি। আমরা কেন্দ্রস্থ কোণ সম্পর্কে আলোচনা করছি, তোমরা বুঝছো। বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে, যে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের দুইটি যা পরস্পর বৃত্তের উপর অবস্থান করলে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ, যেমন বিএডি একটা বৃত্তস্থ কোণ। তাহলে যেহেতু এডি রেখাংশ কেন্দ্রগামী নয়, এডি রেখাংশ কিন্তু কেন দিয়ে গেছে? এবি রেখাংশ কেন্দ্রগামী নয়, তুমি যে রেখাংশ একটা বললে হবে। তাই এ বিন্দু দিয়ে এসি কেন্দ্রগামী রেখাংশ অঙ্কন করো। তাহলে এই বিন্দু দিয়ে আমরা কি আঁকছি? এসি কেন্দ্রগামী রেখাংশ অঙ্কন করছি। এবার আমরা প্রমাণ করব। এই উপপাদ্যটা প্রমাণ করো। যেভাবে পরীক্ষা ঘুরে আসুক না কেন, তোমরা মেইন উপপাদ্যটা বুঝতে পারলেই যত ঘুরে আসুক দিতে পারবা। আর একটা চিত্র থেকে কিভাবে পরীক্ষা ঘুরে গেলে আসে আমি সৃজনশীলের মাধ্যমে বুঝে দিতেছি। প্রমাণ, প্রমাণ ত্রিভুজ, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ,
এখন বহিস্থ কোণ কাকে বলে? দেখো আমরা এই ত্রিভুজটা আঁকি। এখানে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ, ত্রিভুজ এ ও, এখানে দেখো এখানে বি দাও, যেহেতু এটা বি আছে, বি ও সি বর্ধিত করা হয়েছে, তাহলে এটা দাও এ। তাহলে দেখো এই ত্রিভুজটা আমি আঁকছি এ ও বি, এই ত্রিভুজটা এখানে আঁকছি আমি, যার এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। আর এই যে বর্ধিত করা হয়েছে সি, এই যে সিটা আমি আঁকছি, আর সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা জানি বহিস্থ কোণ, তোমরা ক্লাস 7-এ পড়ছো, বহিস্থ কোণ কাকে বলে? একটা ত্রিভুজকে যদি কোনো বাহুকে বর্ধিত করা হয়, একটা ত্রিভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করা হয়, যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বহিস্থ কোণ। যেমন এই কোণটা উৎপন্ন করছে, একটা ত্রিভুজকে যখন আমি বর্ধিত করছি, এ বি সি ত্রিভুজটারে, এ ও বি ত্রিভুজটারে আমি সি পর্যন্ত বর্ধিত করছি, তাহলে বোঝা গেল কি এই বর্ধিত এটা হয়েছে বি ও সি। তাহলে বহিস্থ কোণের নাম কি? বি ও সি কোণ। এবং বিপরীত অন্তস্থ, বিপরীত অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ। এখন বিপরীত অন্তস্থ কোণ কাকে বলে? যে বহিস্থ কোণের সন্নিহিত বাহু ছাড়া, সন্নিহিত কোণ ছাড়া অপর দুইটাকে বলা হয় অন্তস্থ, বিপরীত অন্তস্থ কোণ। যেমন সন্নিহিত কোণ কোনটা? যেমন সন্নিহিত কোণ বলে একটা কোণ থেকে যে কোণগুলো উৎপন্ন করে, যেমন বি ও সি, একটা এ কোণ থেকে বি ও সি উৎপন্ন হয়েছে, আরটা হচ্ছে এ ও বি। তার মানে কি এ ও বি, আমাদের এ ও বি এবং বি ও সি ছাড়া সন্নিহিত কোণ মানে একটা কোণ থেকে যে দুইটা কোণ উৎপন্ন হয়। তাহলে একটা কোণে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, কি এই কোণটা থেকে কি উৎপন্ন হয়েছে? এ ও বি, এ ও বি। আরটা কোণ উৎপন্ন করছে কি? বি ও সি। এই দুইটা ছাড়া, এই দুইটা কোণ ছাড়া বাকি দুইটা কোণ, বাকি অপর কোণগুলোকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। যেমন বাকি অপর দুইটা কোণ কি কি? এ বি, এ আরটা হচ্ছে বি। তাহলে আমি লিখতে পারি অন্তস্থ কোণ কি লিখতে পারি? অন্তস্থ কোণ, অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণ কি লিখতে পারি? যেমন ও এ বি কোণ, এ একটা, আরটা হচ্ছে ও বি এ কোণ। এই দুইটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। কি কি বিপরীত অন্তস্থ কোণ? ও এ বি, এ কোণ একটা, বি কোণ একটা। কারণ সন্নিহিত কোণ ছাড়া বাকি যে দুইটা কোণ উৎপন্ন করে সেই দুইটাকে কোণকে বলা হয় তোমার বিপরীত অন্তস্থ কোণ। যেমন সন্নিহিত কোণ কি কি? বি ও সি একটা, আরটা হচ্ছে এ ও বি। সন্নিহিত কোণ বলতে একটা কোণ থেকে যে দুইটা কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে সন্নিহিত কোণ। যেমন একটা কোণ থেকে, এই কোণ থেকে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে বি ও সি, আরটা হচ্ছে এ ও বি। এই দুইটা ছাড়া বাকি দুইটা কোণকে কি বলা হয়? তোমার বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ কি? একটা এ কোণ একটা বাকি আছে, আরটা আছে বি কোণ বাকি আছে। তার মানে কি ও এ বি কোণ অথবা ও বি এ কোণ, এই দুইটা কোণ আমরা লিখতে পারি। সুতরাং আমরা জানি যে তোমরা এটা লিখতে পারো, তোমরা ক্লাস 7-এ পড়ছো, অন্তস্থ কোণ বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। বিপরীত অন্তস্থ কোণ দুটো কি কি? ও এ বি কোণ যোগ ও বি এ কোণ। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। সহজে বুঝতে পারছো, অন্তস্থ কোণ বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। বিপরীত অন্তস্থ কোণ কি? একটা হচ্ছে ও এ বি, একটা হচ্ছে ও বি। এ বি কোণ আর এই কোণটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই দুইটা কোণ বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে এটা সমান, এটা লিখতে পারি আমরা এটা ত্রিভুজকে বর্ধিত করলে। তো আমরা আবার আছে আমাদের এই ত্রিভুজটা নিয়ে যদি আমি চিন্তা করি, এই ত্রিভুজের মধ্যে কি কি আছে আমি এখানে দেখাই দিই। এই ত্রিভুজটার নাম হলো, এই ত্রিভুজের নাম হলো বি, আরটা হচ্ছে এ, আরটা হচ্ছে ও। দেখতেছো এই দুইটা বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হলে এটা বলে সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটা বাহু সমান। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এ ও বি, এ ও বি এ, ও এ সমান ও বি। সহজে তোমরা বুঝতে পারতেছো। তাহলে এটা হচ্ছে কি? ও এ সমান এ বি, এই দুইটা বাহু সমান। এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা সমান। একটা হচ্ছে ও এ, আর একটা হচ্ছে ও বি, এই দুইটা বাহু সমান। তাহলে এই দুইটা বাহু সমান হলে আমরা জানি দুই সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণ সমকোণ, দুইটা কোণ সমান। যেমন এই একটা কোণের নাম হচ্ছে ও এ বি কোণ। দেখো মাঝখানে কোণ থাকে, মাঝখানে কোণ দিতে হবে ও এ বি। আরটা হচ্ছে তোমার এই কোণটা সমান, আরটা কি লিখতে পারি আমরা? ও বি এ কোণ। তাহলে এই দুটো আমরা লিখতে পারি। কোনটা কোনটা? এখানে এটা যদি
ভুল হয়েছে এখানে, এই কোণটা এখানে যদি আমি এটা দেই এভাবে, এখানে বি আর এখানে এ আর এখানে ও, তাহলে ঠিক আছে। এবার এই বাহুটা সমান ও এ সমান ও বি, তাহলে ও এ সমান ও বি। এই বাহুটার নাম, একটা বাহুর নাম এ ও এ, আরটা হচ্ছে ও বি। তাহলে কোণ এটা আর এটা সমান, তাহলে ও এ বি কোণ আর ও বি কোণ, এই ত্রিভুজটা আমরা এখানে আঁকছি। তাহলে আমরা এবার 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি পাই, বি ও সি সমান, এটা লেখাও ও এ বি যোগ ও বি এ কোণ। তাহলে আমরা লিখতে পারি বি ও সি কোণ, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এই যে 1 নং সমীকরণটা এখানে আমি লিখলাম, সমান ও এ বির মান আমরা ও এ বি লিখি, এখানে ও এ বি জায়গায় ও এ বি লিখি, প্লাস ও বি এর মান আর ও এ বি একই কথা, ও এ বি। তাহলে এই ও বি এর মান ও এ বি, তাহলে ও বি এর জায়গায় আমরা ও এ বি লিখতে পারি। সুতরাং বি ও সি সমান কয়টা ও এ বি আছে, এখানে একটা ও এ বি, এখানে একটা ও বি, যোগ করলে 2টা ও এ বি। তাহলে এটা কয় নং সমীকরণ দিলাম, 2 নং সমীকরণ। আমি আবারও বলতেছি, এ ও বির বহিস্থ কোণ একটা ত্রিভুজকে একটা ত্রিভুজকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বহিস্থ কোণ। তাকে কি বলা হয়, বহিস্থ কোণ। যেমন বি ও সি। তাহলে এখানে তোমরা দেখতেছ এই সি ও সি পর্যন্ত বানানো হয়েছে, তাহলে এই কোণটার নাম হয়েছে বি ও সি, একটা বহিস্থ কোণ। আর সন্নিহিত কোণ ছাড়া বাকি দুটো হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ নাম হয়েছে একটা ও বি এ, আর একটা হচ্ছে ও এ বি। আবার এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এই সমদ্বিবাহু ত্রিভুজটা একটা হচ্ছে ও এ, আর একটা হচ্ছে ও বি। তাহলে এটা কি লেখা যায়, ও এ বি ও বি এ। তো সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান, তাহলে আমরা যোগ করে দিলাম, পাইলাম বি ও সি সমান 2 এ ও বি। এবার আমরা অনুরূপভাবে, যেহেতু আমরা এটা পাইছি আমরা বি ও সি র যদি আমি এই জিনিসটা পাই 2 ও এ বি যদি পাই, তাহলে আমরা এটা লিখতে পারি ও এ ডি। এবার অনুরূপভাবে এই বাহু এই কোণটা যদি আমরা পাইছি বি ও সি, তাহলে অনুরূপভাবে আমরা এটা লিখতে পারি সি ও ডি। অনুরূপভাবে যদি এতটুকু যদি আমরা করি, তাহলে লিখতে পারি কি সি ও ডি। অনুরূপভাবে তাহলে এটা যেমন বিওসি পাইছি আমরা, এখানে যেহেতু পাইছি বিওসি, ঠিক অনুরূপভাবে কি লিখতে পারি সিওডি সমান, যেহেতু আবার এখানে পাইছি 2 ও এ বি, এই কোণটার ক্ষেত্রে 2 ও এ বি পাইছি, তাহলে এই কোণটার ক্ষেত্রে কি হতে পারে, সিওডির ক্ষেত্রে হতে পারে, যেহেতু পাইছি 2 ও এ বি, এবার হবে 2 ও এ ডি। তাহলে অনুরূপভাবে এটা যেভাবে করছো, ঠিক অনুরূপভাবে এই কোণটা আমরা যেভাবে করছি, এই কাজটা আমরা যেভাবে করছি, ঠিক আমরা অনুরূপভাবে এই কাজটা আমরা করতে পারি। তাহলে এটা কয় নং সমীকরণ দিলাম, 3 নং সমীকরণ। তাহলে আমরা এই দুইটা সমীকরণ 2 নং আর 3 নং যোগ করে দিলে আমাদের প্রমাণ মিলে যাবে। তাহলে 2 নং যোগ 3 নং, 2 নং সমীকরণ কি আছে বি ও সি, 3 নং সমীকরণ কি আছে বাম পক্ষে সিওডি, 2 নং সমীকরণ বাম পক্ষে বি ও সি, 3 নং সমীকরণ বাম পক্ষে সিওডি, দুইটা যোগ। আর থাকলো কি 2 নং সমীকরণ বাম পক্ষে ও এ বি যোগ, আর কি থাকলো 2 ও এ ডি, দুইটা সমীকরণ আমরা যোগ করে দিলাম। এটা এই সমীকরণ ডান পক্ষ, এটা এই সমীকরণ ডান পক্ষ এটা। তাহলে আমরা বি ও সি, দেখো বি ও সি সিওডি এটা এভাবে আছে, হ্যাঁ এভাবে আছে চিত্রটা, তোমাদের এভাবে আছে। একটা হচ্ছে এখানে ও, এটা বি, এটা হচ্ছে সি, আর এটা আছে ডি। তাহলে কি কি আছে দেখো, এই কোণটা আছে এখানে, একটা আছে বিওসি, এই যে বিওসি, আর এটা আছে এইভাবে, ঠিক এভাবে আঁকছি এখানে। এটা আছে কি সিওডি, তাহলে সিওডি এই তো ফ্লোটা লেখা যায় কি, ফ্লোটা কি লেখা যায় বিওডি, এই দুইটা যোগফল লেখা যায় বিওডি সমান। আবার দেখা যায় এখানে তোমাদের একটা হয়েছে ও এ বি, দেখো ও এখানে যে কেন্দ্রটা হয়েছে ও, ভিতরে এটা ভিতরে দেই, ভিতরে ধরো ও দিলাম, তাহলে ও
এটা দিলাম এ, তাহলে ও এ বি, আর এটা হচ্ছে কি ও এ ডি। এই দুইটা যোগফল লিখতে পারি আমরা, এই পুরোটা বৃত্তস্থ কোণ লিখতে পারি বি এ ডি। তাহলে এই দুইটা যোগফল আমরা আগে একটু কমন নেই, ও এ বি যোগ ও এ ডি। তাহলে এই দুইটা যোগফল আমরা লিখতে পারি বি ও ডি সমান টু বি এ ডি। আমাদের দেখো প্রমাণ, প্রথম প্রমাণটা মিলে গেছে। তোমাদের চিত্র বুঝতে হবে, আগে চিত্র বুঝে তুমি করতে হবে। যেমন প্রথমে বিওসি এবং সিওডি এই দুইটা যোগফল লিখতে পারি বিওডি, এই দুইটা টোটাল, এই দুইটা এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, এ একটা কোণ এ একটা কোণ, টোটাল হয়েছে বিওডি লিখছি আমরা। এই যে বিওডি লিখছি, বিওসি একটা সিওডি একটা, তাহলে বিওসি একটা সিওডি একটা, টোটাল মিলে লেখা যায় বিওডি, কেন্দ্রস্থলের ভিতরে লেখা যায়। আবার আছে এখান থেকে দেখো ও এ বি, এই যে এখানে লেখা আছে ও এ বি, আর আছে কি ও এ ডি, ও এ ডি, এই দুইটা মিলে লেখা যায় এই উপরেরটা, উপরে কোনটার নাম কি বি এ ডি, মানে বৃত্তস্থ কোণ। তাহলে এ একটা প্রমাণিত, পরীক্ষা এভাবে আসতে পারে, এ একটা প্রমাণিত, শেষ। অথবা এটা যদি বলে এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর আসলে যদি পরীক্ষা আসে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমরা এটা এদিকে নিয়ে আসতে পারি টু বি এ ডি, হ্যাঁ সমান বিওডি। অনেক সময় প্রমাণ এখানে আসতে পারে, আমি আগে দেখাই দিছি তোমাদের খ নম্বরে কীভাবে আসতে পারে প্রমাণটা। আমরা যদি বিএডি লিখি তাহলে এখানে উপরে মনে মনে থাকে 1, নিচে 2 বিওডি, এভাবে পরীক্ষা আসতে পারে। তাহলে এখানে প্রমাণিত দিবে প্রুফ, ঠিক আছে প্রুফ লেখো, প্রুফ তো প্রমাণিত। তাহলে এখানে আসতে পারে, এখানে আসতে পারে প্রমাণটা, অথবা দিয়া পরীক্ষা দিতে এটাও দিতে পারে, অথবা দিয়ে এটাও দিতে পারে। তাহলে এখানে দিয়ে এখানে আসলে এখানে প্রমাণ দিবা, এখানে আসলে শুধু একটা লাইন বাইরে দিলে চলবে, একটা লাইন বাইরে তুমি নিজে করলে দেখবা প্রমাণটা মিলে গেছে। এই উপপাদ্যটা পরীক্ষায় দুইভাবে পরীক্ষা আসে, হয় আসে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, না হলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, দুইভাবে পরীক্ষা আসে। যে কোনো একভাবে, যেভাবে পরীক্ষা আসে কেন এভাবে তুমি প্রমাণটা করলেই শেষ হয়ে যাবে। এবার আমরা ঘ নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমাদের জানতে হবে এই উপপাদ্যটা করতে হলে খ নম্বর বৃত্তস্থ কোণ, এরপরে বিপরীত অন্তস্থ কোণ, হ্যাঁ এগুলো জানতে হবে। তো আমি গ নম্বরটা প্রমাণ করতেছি। গ নম্বরে আছে হ্যাঁ এ সি ও বিডি কর্ণদ্বয়, কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করলে, ই বিন্দুতে ছেদ করলে, ছেদ করলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে এ ও বি প্লাস সিওডি সমান 2AEB। তোমরা জানো এই উপপাদ্যটা হলো 8.1 অনুসরণী, আমি লিখে দিয়েছি আগেই, অনুসরণী 8.1 অনুসরণী 1 নম্বরটা। তো এই উপপাদ্যটা প্রমাণ করতে একটা চিত্র আঁকতে হবে তোমাদের। এই চিত্রটা আমি তো হাত দিয়ে আঁকতেছি, এই চিত্রটা আমি হাত দিয়ে আঁকতেছি। দেখো প্রথমে বলছে কি এসি কর্ণ, তাহলে আমি এখানে দেই এটা হচ্ছে বিডি কর্ণ, এ হচ্ছে বিডি কর্ণ, আর হচ্ছে এসি কর্ণ, এটা দিই এ আর সি, এসি কর্ণ। দেখো বিডি কর্ণ আর এসি কর্ণ, এ একটা কর্ণ, এ বিডি একটা কর্ণ, এসি একটা কর্ণ, এখানে সি। তাহলে বিডি একটা কর্ণ এসি একটা কর্ণ পরস্পর, পরস্পর ই বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ যদি করতে হয় তাহলে এটা দিয়ে এটা আমি দিই ও, তাহলে যোগ করে দাও ওটা এখানে, এটা যোগ করো। তাহলে আমরা দেখতেছি এটা অঙ্কন আছে, এটার ভিতরে যেহেতু যোগ করতেছি একটা অঙ্কন আছে, ও এ আর ও বি যোগ করলে তোমার এখানে, যোগ করলে এখানে একটা তোমার ও থাকলো। তাহলে প্রমাণ আমাদের এ ও বি, এটা প্রমাণ করতে হবে। আর আর যদি আমরা এটা যোগ করে দেই আর এটা যদি যোগ করে দিই, এটা যোগ করে দিই, তাহলে ও এ ও বি এবং ও সি, সেটা একটু সুন্দর করে এঁকে দিই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। দেখো এখানে, এখানে বিডি কর্ণ, আর একটা হলো তোমার এসি কর্ণ।
এটা আমরা যোগ করে দিলাম। তাহলে এ ও বি পরস্পর ই বিন্দুতে ছেদ করে। তাহলে এটার সাথে এটা যোগ করে দিই, ও কমা এ ও কমা বি, এটার সাথে এটা যোগ করলে তাহলে আমাদের হবে সিওডি, প্রমাণের সাথে মিলে যাবে সিওডি এ ও বি, তাহলে প্রমাণের সাথে মিলে যাবে। আর এটা দিলাম ই, যেহেতু এসি কর্ণ বিডি কর্ণ ই বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা লিখতে পারি এই, তাহলে অঙ্কন বিশেষ নির্বাচন তো প্রশ্ন লিখবা, বিশেষ নির্বাচন হয়েছে প্রশ্ন লিখবা, আর অঙ্কনটা আমরা লিখি এখানে অঙ্কন। অঙ্কন কি কি করছি আমরা, এই ও এর লগে যোগ করছি, প্রথমে ও এ যোগ করছি, সেমিকোলন ও এ যোগ করছি, হ্যাঁ পরে করছি কি ও বি যোগ করছি, হ্যাঁ পরে যোগ করছি কি ও সি যোগ করছি, এবং কি যোগ করছি ও ডি যোগ করছি আমরা। কারণ অঙ্কনের ক্ষেত্রে, কারণ প্রমাণ করতে হলে এ ও বি করতে হলে তোমার ও এ আর ও বি যোগ করলে তাহলে আমার এ ও বি এটা এই প্রমাণের সাথে মিলে যাবে, আর ও ডি আর ও সি যোগ করলে আমাদের সি ও ডি মিলে যাবে, তাহলে এটা আর এটা মিলে যাবে। ঠিক আছে, তোমরা দেখতেছো এই কোণটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের এখানে অঙ্কন লিখতে হইতেছে, আর এখানে এ ও বি এবং সি ও ডি প্রমাণের সাথে মিলে যাবে। তাহলে আমরা প্রমাণ করে প্রমাণ। এখন দেখো এখানে চাপ বলতে এখানে এ একটা চাপ আছে এ বি, যদি আমি এ বি চাপ ধরি, বিসি চাপ আমরা এটা যোগ করে দিই তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হবে, আর এটার সাথে এটা যোগ করে দিই তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ। তোমরা এভাবে করবা, প্রথম চিত্রটা আঁকবা, বারবার বলতেছি চিত্রটা আঁকবা এভাবে দিয়া প্রথমে তুমি বি দিয়ে দিবা, কর্ণ দিবা। চিত্রটা আঁকা একটু কঠিন আছে, যদি তোমরা একটু কৌশল জানো, আর এটা যোগ করে দিবা এখানে, হ্যাঁ এসি যোগ করে দিবা, এটা হচ্ছে এসি কর্ণ, তাহলে তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে ই বিন্দুতে ছেদ করে। এখন কেন্দ্রটা ধরবা এখানে, তাহলে এ একটা যোগ করে দিবা, ও আর ও এ ও বি ও সি, এবং এটা একটু নিচে দাও, আর এটার সাথে এটা যোগ করে দিবা, তাহলে এখানে ও আর এখানে ই, আর এটা যোগ করে দাও, এই যে বৃত্তস্থ চতুর্ভুজটা যোগ করে দাও, চতুর্ভুজটা আমরা যোগ এভাবে আঁকবা চিত্রটা, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তাহলে এ বি একটা চাপ, দেখো এ বি একটা চাপ, আবার সি ডি একটা চাপ দেবে। কেন আমি এ বি চাপ নিব, এ বি চাপ নিলে তোমার কেন্দ্রস্থ কোণ এ ও বি আসবে। দেখো এ বি যদি চাপ নেই তাহলে কেন্দ্রস্থ কোণ আসবে এ ও বি, এ ও বি ভিতরে, আর যদি সিডি চাপ নেই কেন্দ্রস্থ কোণ আসবে সি ও ডি, তার মানে আমার প্রমাণের সাথে মিলে যেতেছে। তাহলে এ বি যদি চাপ নেই তাহলে কেন্দ্রস্থ আসবে এ ও বি, তাহলে আমার এডি চাপ নিতে হবে, আমি এডি চাপ নিব না, আমি এডি চাপ নিব না, নিব কি আমি তো অনেকগুলো চাপ নিতে পারি, এখানে এ বি চাপ নিতে পারি, এডি চাপ নিতে পারি, বিসি চাপ নিতে পারি, সিডি চাপ নিতে পারি, এবং তুমি কোনগুলো চাপ নিবা, এ বি চাপ যদি নেই আমি তাহলে আমার কেন্দ্রস্থ কোণ এ ও বি আসবে। তাহলে এ বি চাপের উপর দণ্ডায়মান, এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কি এ ও বি, এবং বৃত্তস্থর নাম কি দেখো এ ডি বি। এখানে বৃত্তস্থ কোণ দুইটা, এ বি চাপের উপর দণ্ডায়মান বললে বৃত্তস্থ কোণ এই দুইটা, ডি কোণ আর একটা সি কোণ। সিডি চাপের উপর দণ্ডায়মান বলে এ কোণ এবং বি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ। তোমার বৃত্তস্থ কোণ চিহ্নিত করতে হবে, একটা হচ্ছে এ ডি বি বৃত্তস্থ কোণ, আর একটা হচ্ছে সি কোণ ধরলে এ সি বি। এখন আমি প্রমাণের সুবিধার্থে এ ডি বি নেব, তাহলে বৃত্তস্থ কোণ আমি দুইটা নিতে পারি, প্রমাণের সুবিধার্থে যে কোনো একটা নিব, আমি এ ডি বি নিলাম। তাহলে আমার এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি কি, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে সি, তাহলে কি এ ডি বি একটা বৃত্তস্থ কোণ, আর একটা হচ্ছে এ সি বি একটা বৃত্তস্থ কোণ। আমি বৃত্তস্থ কোণ নেব প্রমাণের সুবিধার্থের জন্য, বি এ ডি বি বৃত্তস্থ কোণটা নেব। আমি দুটো লিখতে পারবো, কিন্তু আমি সুবিধার্থের জন্য একটা বৃত্তস্থ কোণ নেব। এবার যদি আমি সিডি বলি, তাহলে সুতরাং আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমি লিখতে পারি এ ও বি কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এ ডি বি, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার চাপটা হচ্ছে কি এবার সিডি, কেন সিডি নেব, কারণ সিডি নিলে আমরা অবশ্যই প্রমাণের সাথে মিলে যাবে সিওডি কেন্দ্রস্থ কোণ, এই কারণে আমরা সিডি নেব, সিডি চাপের উপর দণ্ডায়মান। কোনো মুখস্থের ব্যাপার না, একবারে সহজ উপরে তুমি মনে রাখতে হবে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ এগুলো জানতে হবে। এগুলো না জানলে তুমি এই বেসিকটা না জানলে উপপাদ্যের কিছুই বুঝবা না, কিছু পারবে না। বৃত্তস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ কোনটা, বহিস্থ কোণ কোনটা, অন্তস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ কোনটা, সন্নিহিত কোণ কোনগুলো, এগুলো জানতে পারলে এই আগে 7 এবং 8 যদি তুমি বেসিকটা জানতে পারো, তাহলে 8-এ অষ্টম অধ্যায় কোনো 9-10 অষ্টম অধ্যায় তোমার কোনো কঠিনের কিছুই না। এবার তুমি যদি সিডি চাপের উপর দণ্ডায়মান নাও, সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ,
কেন্দ্রস্থ, কেন্দ্রস্থটার নাম কি? সিওডি। আমি আগে বলছি যদি তুমি সিডি চাপ নাও তাহলে কেন্দ্রস্থ হবে সিওডি। এবং বৃত্তস্থ, এবং বৃত্তস্থ, বৃত্তস্থ কি কি? আমি বলছি সিডি চাপ যদি হয় তাহলে বৃত্তস্থ কোণ অপর দুইটা, বিপরীত দুইটা, বি কোণ আর এ কোণ। তাহলে আমি সুবিধার্থের জন্য আগে নিছি কি? এ ডি বি। এবার সুবিধার্থের জন্য আমি নিব কি? আগে নিছি আমি ডিটা, ঠিক আছে, এবার নিব আমি বি। তাহলে আমি সহজেই প্রমাণটা করতে পারবো। তাহলে কি কি নিব? এ বি ডি, এটা বৃত্তস্থ। আর হচ্ছে সি এ ডি, আগে নিছি আমরা ডি, এবার নিব এ। তাহলে আমরা বৃত্তস্থ কোণটা নিয়ে কি? সি এ ডি, সি এ ডি। দেখো সিডি যাইলে গিয়া আর থাকে বৃত্তস্থ এ কোণ আর বি কোণ। একটা কোণ থাকে সি এ ডি, এটা বৃত্তস্থ কোণ। আর একটা কোণ থাকে এ বি ডি, দুইটা বৃত্তস্থ কোণ। আমরা নিব সি এ ডি প্রমাণ সুবিধার্থের জন্য, যেহেতু আমরা আগেরটা নিছি ডি। কি কি নিছি? বৃত্তস্থ কোণ এ ডি বি। এবার নিব আমরা এ, তাহলে আমাদের প্রমাণটা সহজে মিলে যাবে। তাহলে সুতরাং আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ সমান, কিছুক্ষণ আগে প্রমাণ করছি আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ হচ্ছে সি এ ডি। তাহলে এটা কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। এবার আমরা 1 নং ও 2 নং সমীকরণে যোগ করে দেব। আমি আবারও বলতেছি, এ বি চাপের উপর দণ্ডায়মান বললে এটা বিপরীত হচ্ছে সি আর ডি বৃত্তস্থ কোণ। আবার সিডি চাপের উপর দণ্ডায়মান বললে বৃত্তস্থ এ আর বি, এ কোণ আর বি কোণ। তাহলে কোণগুলো তোমরা ভালো মতো বুঝে নিবা, আমি বুঝে দিলাম। তোমরা একটু বাসা বসে প্র্যাকটিস করলে কোনো মুখস্থের কিছু নেই, তুমি নিজে নিজে উপপাদ্য করতে পারবে যদি একটু বুঝতে পারো। একবার দুইবার পড়লেই তুমি পারতেছো। তাহলে 1 নং পড়ে পড়ে লিখতে হবে, 2 নং যোগ। তাহলে 1 নং যোগ করলে প্রথমে 1 নং আছে এ ও বি, আমাদের প্রমাণের সাথে মিলে যেতেছে এ ও বি যোগ। 1 নং বাম পক্ষ লিখলাম এ ও বি, 2 নং বাম পক্ষ হয়েছে সি ও বি, সিওডি সমান 2। আমাদের 1 নং বাম পক্ষ ছিল এ ডি বি প্লাস 2, 1 নং ডান পক্ষে আছে 2 সি এ ডি। সুতরাং এ ও বি যোগ সি ও ডি সমান 2 কমন যায়। 2 কমন দিলে কি লেখা যায়? এটারে এ ডি বি, এখানে 2 কমন যায়, এ ডি বি কোণ যোগ সি এ ডি কোণ লেখা যায়। বা এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান 2। এখন দেখো এ ডি বি যে কথা, আমরা এটা লিখতে পারি এ ডি ই লিখতে পারি। এটা কি লিখতে পারি? এ ডি ই। এ ডি বি এই পুরোটারে যদি এই পুরোটা এ ডি ই, তাহলে এখানে আবার ই কোণ আছে, এখানে আবার ই কোণ ছেদ করছে এসি এবং বিডি, তাহলে এটা লিখতে পারি এ ডি ই, একই কথা। প্লাস সি এ ডি এটা লিখতে পারি এই সি এ ডি পুরোটা, এই পুরোটা, তাহলে আমরা লিখতে পারি এটা এতটুকু লিখতে পারি। কোথেকে লিখতে পারি? ই এ ডি, ই এ ডি। তাহলে এডিবির জায়গাত এডিবির স্থলে লিখতে পারি এডিই, এখানে শেষ করতে পারি, কারণ ফ্লোটা কোন থেকে আবার এখানে শেষ করতে পারি। আবার সি এ ডি এই ফ্লোটা থেকে এখান থেকে ই থেকে ধরতে পারি, যেহেতু ডি এর মধ্যে শেষ হয়েছে, আবার ই থেকে ধরতে পারি সি এ ডি জায়গা লিখতে পারি ই এ ডি। এখন এটা দাও 3 নং সমীকরণ। এখন এই জিনিসটা কি? এডি ইটা কি? এটা আমি এখানে যদি আঁকি, দেখো এটা হচ্ছে এ ডি ই, এভাবে আঁকলাম। দেখো এ ডি ই এতটুকু আঁকলাম, এতটুকু এই ত্রিভুজটা, আর কতটুকু বাড়ছে? বি কোণ পর্যন্ত বর্ধিত হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এ ই বির বহিস্থ ত্রিভুজ, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি, এ ডি ইর বহিস্থ ত্রিভুজ এ ডি ই এর বহিস্থ কোণ এ ই বি এবং বিপরীত অন্তস্থ কোণ কি কি হবে? একটা হচ্ছে এ কোণ আর একটা হচ্ছে ডি কোণ। তাহলে আমরা লিখতে পারি এটারে এ ডি ই এবং একটা লিখতে পারি কি ই এ ডি, ই এ ডি, এ ডি ই এ ডি এ লিখতে পারি। সুতরাং আমরা জানি বহিস্থ কোণ
সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, এটা লিখতে পারি আমরা ADE যোগ EAD। আমরা এটা আগে উপপাদ্য কিছুক্ষণ আগে উপপাদ্য আলোচনা করছি, বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান। এখন এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের প্রমাণ মিলে যাবে। 3 নং সমীকরণে সুতরাং 3 নং সমীকরণ হতে পাই লাস্ট আমাদের, সুতরাং 3 নং সমীকরণ হতে পাই, 3 নং সমীকরণ হতে পাই কি 3 নং সমীকরণ হতে পাই আমরা লিখতে পারি AOB, তোমাদের AOB প্রমাণের সাথে AOB প্লাস COD সমান 2। এটা মান কি ADE এবং EAD, দেখো ADE এবং EAD যোগফল কত AEB, তাহলে আমাদের AEB লিখতে পারি, প্রমাণিত, শেষ। এই উদ্দীপক থেকে আরো কি কি আসতে পারে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখবা, উপপাদ্যগুলো পড়বা। উদ্দীপক থেকে পরীক্ষা আসতে পারে যদি AB গ্রেটার দেন AD হয়, AB গ্রেটার দেন AD হয়, তাহলে প্রমাণ করো যে OM লেস দেন OM। দেখো এই উপপাদ্যের চিত্রটা হয়েছে এইভাবে, তোমরা ক্লাস 8-এ পড়ছো, চিত্রটা হয়েছে এইভাবে, যখন তুমি AB ঝা দুইটা বড় নিবা এবং AB ঝা এবং আরটা হয়েছে AD ঝা এবং AD ঝা যখন তুমি বড় নিবা তখন দেখবা কেন্দ্র থেকে এটা কাছে হয়ে যাব, এটা দূরে হয়ে যাব। মানে কি OM কেন্দ্র থেকে কাছে AB ঝাটা, আর OM তাহলে OM কেন্দ্র থেকে দূরে আছে, তাহলে OM কেন্দ্র থেকে কাছে আর OM কেন্দ্র থেকে দূরে, তার মানে এটা বেশি, OM ছোট এটা বেশি। তাহলে এটা তোমাদের উপপাদ্য 8.1-এর অনুসরণী আমার মনে হয় 7 নম্বর, মানে এটার থেকে এটা এইভাবে আসতে পারে, ঠিক আছে। অনুসরণী তোমাদের 7 নম্বর উপপাদ্যটা, এটা থেকে এটা প্রমাণ করবো। আমার 10 নম্বর পরীক্ষা আসার সম্ভাবনা বেশি এটা। আবার আরেকটা আসতে পারে AB AC AB BC, আচ্ছা আগে BC দেই, AB BC এবং AC পরস্পর সমান হয় বা পরস্পর সমান হয় এবং তাদের মধ্যবিন্দু DEF হলে প্রমাণ করো যে DEF একটি সমবৃত্ত, বৃত্ত তিনটি সমবৃত্ত, বিন্দু তিনটি সমবৃত্ত, তাহলে বিন্দু তিনটি সমবৃত্ত। তোমার এটা হচ্ছে 8.1-এর, ঠিক আমার 8.1-এর অনুসরণী তোমরা 10 নম্বরটা দেখবা ঠিক একই রকমভাবে। এটা বৃত্তটা ত্রিভুজটা হচ্ছে এইভাবে, তুমি একটা বৃত্ত আঁকছো, এই ভিতরে একটা ত্রিভুজ আঁকছো, ত্রিভুজটা AB, তাহলে BCর বাহুর ABর বাহুর মধ্যবিন্দু যদি D হয়, এটা হচ্ছে D, এবং এটা যদি E হয়, তাহলে এটা যদি F হয়, তাহলে বিন্দু তিনটি কি সমবৃত্ত। সহজেই তুমি এটা প্রমাণ করতেছো, কেন্দ্র, তাহলে সহজেই একবার সহজ বিন্দু তিনটি সমবৃত্ত। এই চিত্র দিয়ে এটাও পরীক্ষা আসতে পারে। আবার এখান থেকে 10 নম্বরে বেশিরভাগ পরীক্ষা আসার সম্ভাবনা, হয়তো এটা আসতে পারে, নাহলে এটা আসতে পারে। আরেকটা আসতে পারে তোমার এই দুইটা বাড়ির কাজ রইল, এটা হচ্ছে 8.1 অনুসরণী 7 নম্বর, এটা হচ্ছে 8.1 অনুসরণী 10 নম্বর। তোমরা দেখবা অনুসরণী 10 নম্বর সাথে আমার উপপাদ্যের সাথে তোমরা প্রমাণ করে মিলাইবা যে স্যারে কীভাবে করাইতে আছে। এই উপপাদ্যের সাথে তোমার হুবহু পরীক্ষা আসবে, হুবহু অঙ্ক আসবে এমন কোনো কথা নাই, হয়তো মানগুলো ঘুরে দিতে পারে, কিন্তু এত চিত্র থেকে এভাবে পরীক্ষা আসে, সবসময় এভাবে আসে পরীক্ষা, ঠিক আছে। তো আরেকটা হলো এই দুইটা তোমরা বাড়ির কাজ করবা। আরেকটা বাড়ির কাজ দিতেছি, লাস্ট একটা বাড়ির কাজ দিতেছি। যদি চিত্র থেকে উদ্দীপক থেকে যদি BAD যোগ, যদি BAD যোগ করো আর CAD যোগ করো, যোগ CAD সমান 90 ডিগ্রি হয়, তাহলে প্রমাণ করো যে
বিওডি বিওডি এক সরলরেখা অবস্থিত, এক সরলরেখায় অবস্থিত অবস্থিত এই উপপাদ্যটা হলো তোমার 8.2 এর অনুসরণী, আমার মনে হয় 2 নম্বর। তো আমি একটা উপপাদ্য থেকে 3টা এক্সট্রা কিভাবে ঘুরে আসে, একটা উদ্দীপক থেকে 3টা উপপাদ্য কিভাবে ঘুরে আসে এবং অনুসরণগুলো কিভাবে ঘুরে আসছে আমি এগুলো দেখা দিলাম। তোমরা এগুলো বাড়িতে প্রমাণ করবা, একবারে সোজা, উপপাদ্য কোনো মুখস্থ কিছু নেই। তুমি মেইন টপিকসগুলো আগে তোমার জানতে হবে, মেইন বেসিকটা আগে জানতে হবে। তুমি মেইন বেসিকটা বুঝলে তুমি উপপাদ্যটা সহজে পারবা। যেমন কেন্দ্রস্থকোণ, বৃত্তস্থকোণ, বহিস্থকোণ, অন্তস্থকোণ, বিবিধ অন্তস্থকোণ, তারপরে সন্নিহিতকোণ, এগুলো তুমি যদি জানতে পারো এই উপপাদ্যগুলো সহজ। যা জানতে হবে তোমরা এটে পড়ছো, এটের ক্লাসে যদি 8.1টা পুরোটাই এসে এটের বৃত্ত নিয়ে, তোমার 9-এর 8.1 আর এটের পুরোটা বৃত্তই এসে 8.1। তুমি 8.1টা তুমি যদি তুমি বৃত্ত পড়তে পারো এটে, তাহলে 8.1টা পারবা। তো এটা থেকে একটা সৃজনশীল থেকে আরো 3টা কিভাবে ঘুরে আসে উপপাদ্য আমি এভাবে দিলাম। আর 2টা সৃজনশীল আলোচনা করব, তাহলে এই অষ্টম অধ্যায়ের আশা করি আর সৃজনশীল লাগবে না। এর মধ্য থেকেই উদ্দীপক থেকে কিভাবে পরীক্ষা ঘুরে গেলে আসে আমি মেইন উপপাদ্য আলোচনা করছি আর অনুসরণগুলো আলোচনা করতেছি। তোমরা ষষ্ঠ অধ্যায় দেখবা যে মেইন উপপাদ্যগুলো কোনগুলো স্যারে আলোচনা করছে। আর আমি কোনো ঘুরে মানে বই থেকে দিছি, সবগুলো বই থেকে, কোনো ঘুরে গেড়াই নেই। যেভাবে পরীক্ষা আসে ওইভাবে আমি দিতেছি। তোমরা ব্যবহার করবো, বাড়িতে কেউ ঘোরাফেরা করবো না, বাড়িতে বাসা বসে বসে পড়বা। প্রত্যেকটা উপপাদ্য তুমি বাসায় এখনই উপপাদ্য তোমার পড়তে হবে, কারণ তুমি উপপাদ্য সবচেয়ে কঠিনও না আবার সহজও না। তুমি যদি না বুঝে বুঝে পড়ো খুব কঠিন মনে হবে, আজ বুঝতে পারো তাহলে উপপাদ্যগুলো সহজ। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, বাসা বসে বসে পড়বে এগুলা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি